আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তৌফিদার ফ্রম আলামিনস ক্লাসরুম। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, এমনকি এবার এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গে একটা কমপ্লিট সাজেশন তোমরা পেতে যাচ্ছ। অর্থাৎ তুমি যদি এই একটা ক্লাস করো, ট্রাস্ট মি, তুমি যদি একটা ক্লাস করো, আমি কথা দিচ্ছি যে তুমি শব্দ তরঙ্গের একটা টাইপ বুঝে যাবা। কারণ আমি এই অধ্যায়টাকে দুইটা টাইপে বিভক্ত করছি। একটা টাইপে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে শব্দ তরঙ্গ আসলে কি এবং এর বিস্তারিত ব্যবহার, এবং আমরা দ্বিতীয় নাম্বার টাইপে শিখবো হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড যত ম্যাথ আছে, প্লাস প্রতিধ্বনি রিলেটেড যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সো আমরা ফার্স্টেই দেখবো আমাদের প্রথম যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা সমান হচ্ছে 1/t ল্যামডা। অর্থাৎ এখানে আমরা একটু লক্ষ্য করছি, আমরা হচ্ছে এফ ইজ ইকুয়াল 1/t। আমি আবারও বলছি, প্রত্যেকটা সূত্র তোমাদের তো মুখস্থ করতে হবে, পাশাপাশি প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা জিনিসের কি কি নাম সেটা তোমাকে ভালোভাবে ফিল করে পড়তে হবে। হ্যাঁ, ভি মানে হচ্ছে আমরা নর্মালি জানি ভিতে ব্যাগ বোঝায়, বাট এইখানে আমরা বুঝবো হচ্ছে তরঙ্গের ব্যাগ। তরঙ্গের ব্যাগ, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ মানে হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, সরি এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক, যার একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, অথবা কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড। মাথায় রাখবা, প্রত্যেকটা একক কিন্তু তোমাদের পারফেক্টলি মুখস্থ করতে হবে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্ক হচ্ছে এফ দিয়ে কম্পাঙ্ক মিন করে এবং এর একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড। তোমাকে দুইটাই জানতে হবে, বাট মেইনলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হার্জ। কিন্তু তোমাকে দুইটাই কেন জানতে হবে? কারণ এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই অধ্যায়ে ব্যবহৃত ভিজুয়াল এফ ল্যামডার এফ তো বুঝলাম, ভি বুঝলাম, বাট আমাদের এই ভি কি, সরি ল্যামডাটা কি? ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট সময়ের মধ্যে তরঙ্গ কতটুকু যাইতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে তরঙ্গ যতটুকু যাইতে পারে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করে, যার একক হচ্ছে মিটার। মাথায় রাখবা, যত এক দৈর্ঘ্য আছে, হ্যাঁ সকল দৈর্ঘ্যের এককই মিটার, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হোক বা অন্য যে কোনো দৈর্ঘ্যই হোক না কেন। তারপর চলে আসে আমাদের কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল 1/t। টি মানে কি? টি হচ্ছে আমাদের পর্যায়কাল। টি অর্থ হচ্ছে টি মানে হচ্ছে তোমার পর্যায়কাল। কাল, কাল মানে হচ্ছে সময়। সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ পর্যায়কালের একক হচ্ছে আমাদের সেকেন্ড। ভালোভাবে বুঝা রাখবা, প্রত্যেকটার একক কিন্তু তোমাকে পারফেক্টলি জানতে হবে। আমি আবারও বলছি, আর আমরা বেগের একক নর্মালি শিখে আসছিলাম মিটার পার সেকেন্ড, এইখানেও তরঙ্গ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি আবারও বলছি, প্রথম সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা। এই অধ্যায়ে সূত্র খুবই কম ব্যবহৃত হয়, বাট সূত্রের প্রত্যেকটা ব্যবহার জানাটা আমাদের খুবই জরুরি, এবং প্রত্যেকটা বিষয় যদি আমরা ভিতর থেকে ফিল করতে পারি তাহলে সৃজনশীল অ্যান্সার করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ওকে, তারপর হচ্ছে তাহলে ভি মানে হচ্ছে তরঙ্গ বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এফ মানে হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, যার একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, বাট দুইটি তোমার জানতে হবে, কারণ এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ল্যামডা দিয়ে প্রকাশ করে, যার একক হচ্ছে মিটার, এবং পর্যায়কাল যাকে টি দিয়ে প্রকাশ করে, যার একক হচ্ছে সেকেন্ড। মাথায় রাখবা, এই যে টি, এফ ইজ ইকুয়াল 1/t, এই সূত্রে ব্যবহৃত টি মান হচ্ছে পর্যায়কাল। এই সূত্রে ব্যবহৃত টি মান হচ্ছে পর্যায়কাল। মাথা থাকে যেন, কেননা আমাদের সূত্রে কিন্তু ব্যবহৃত হইতেছে, এই সূত্রের মধ্যে টি আছে, তারপরে আমাদের দ্বিতীয় সূত্র, এই সূত্রের মধ্যেও টি আছে। সো দ্বিতীয় নাম্বার সূত্রটা হচ্ছে v1/v2 ইজ ইকুয়াল √t1/t2। ঠিক আছে, v1/v2 ইজ ইকুয়াল √t1/t2। তুমি এই সূত্রটাকে এইভাবে লিখতে পারো, সমস্যা নাই, যে v2/v1 ইজ ইকুয়াল √t2/t1। অর্থাৎ তুমি জাস্ট যদি v1 টা উপরে রাখো তাহলে t1 টা উপরে রাখতে হবে। বুঝতে পারছি? v1 যদি উপরে রাখো তাহলে t1 টা উপরে রাখতে হবে, আর v2 যদি উপরে রাখো t2 টা উপরে রাখতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে v1/v2 ইজ ইকুয়াল √t1/t2। এই সূত্রে আমাদের v, আগের সূত্রে v মান হচ্ছে তরঙ্গ বেগ, হ্যাঁ এই সূত্রে v মান হচ্ছে তরঙ্গ বেগ, বাট এই আগের সূত্রে t ছিল আমাদের পর্যায়কাল, বাট এই সূত্রে ব্যবহৃত t কিন্তু পর্যায়কাল নয়। এই t দিয়ে বোঝায় হচ্ছে আমাদের তাপমাত্রা। এটি দিয়ে কি বোঝায়? তাপমাত্রা। এটি মানে হচ্ছে তাপমাত্রা। মাথায় থাকে জানো,
এই সূত্রে ব্যবহৃত টি হচ্ছে তাপমাত্রা, এই সূত্রে ব্যবহৃত টি হচ্ছে তাপমাত্রা। ভালো করে বোঝার চেষ্টা করবা। অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুইটা সূত্রের ভিতরে দুইটা টি ব্যবহৃত হয়েছে, দুইটা টি মানে কিন্তু দুইটা জিনিস মিন করে। সো তোমাকে এখানে অবশ্যই প্যাচ বাজানো যাইবে না, ঠিক আছে? এইখানে দুইটা সূত্রের ভিতরে দুইটা টি ব্যবহৃত হয়েছে। প্রথম টি মানে হচ্ছে পর্যায়কাল, এবং এই সূত্রে ব্যবহৃত টি হচ্ছে আমাদের তাপমাত্রা, যার একক অবশ্যই 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 কেলভিনে নিতে হবে। তোমরা এখনো যারা তাপমাত্রার স্কেল গুলো বুঝো না, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে কিন্তু এই তাপমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। ষষ্ঠ অধ্যায়ে তাপমাত্রার স্কেল হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। আর এখানে আমাদের এই দুটো যদি দেওয়াও থাকে, আমাদেরকে এই দুটো থেকে এটা কনভার্ট করে নিতে হবে। এই সূত্রে ব্যবহৃত তাপমাত্রা, এই সূত্রে ব্যবহৃত তাপমাত্রাকে আমাকে অবশ্যই কেলভিনে নিতে হবে, মনে থাকে যেন। ওকে, তারপর মাথায় রাখতে হবে এখানে ভি ওয়ান যেটা, অর্থাৎ ভালোভাবে মাথায় রাখতে হবে টি1 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ভি1 মিটার পার সেকেন্ড হতে হবে। এই কথাটা আমরা যখন অঙ্ক করব এই জিনিসটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। জাস্ট এই জিনিসটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখো, এই কথাটা এক্সাক্ট অর্থটা আসলে কি, এটা ম্যাথ করতে যে আমরা বিস্তারিত জানবো। তারপর আমি একটু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে তুমি যদি এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও, তাহলে তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যাগকে ধরতে হবে ভি1। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি তুমি টি1 ধরো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি তুমি টি1 ধরো, তাহলে তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যাগকেই ভি1 ধরতে হবে। তুমি সেটা কিন্তু 25 ডিগ্রি তাপমাত্রার ব্যাগকে ভি2 ধরতে পারবা না। কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রাকে টি1 ধরো, সেক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যাগকেই তোমাকে ভি1 ধরতে হবে, এটার জন্য মাথায় থাকে। সিমিলারলি টি2 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ভি2 মিটার পার সেকেন্ড হবে। কথা বুঝতে পারছি? ভালো করে বুঝবা, যেই তাপমাত্রা সেই ব্যাগ, যার তাপমাত্রা তার ব্যাগ, মনে থাকে যেন। তাপমাত্রা যার, ব্যাগ তার, ব্যাগ যার, তাপমাত্রা তার, মনে থাকে যেন। এই কথাটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। তারপর আমরা একটু জাস্ট এই অধ্যায় যেহেতু তরঙ্গ নিয়ে কথাবার্তা, তো আমাদেরকে তরঙ্গ বিষয়টা একটু বুঝতে হবে। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, অর্থাৎ তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। এই যে তোমরা সমুদ্রের মধ্যে বিভিন্ন ঢেউ দেখতে পারো, নদীতে ঢেউ দেখতে পারো, হ্যাঁ, প্রত্যেকটা ঢেউয়ের পিছনে কিন্তু আমরা আসলে একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করি, ফিল করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই ঢেউটা ভালো করে বুঝতে পারবো, অর্থাৎ এই অধ্যায়ের তরঙ্গটা বুঝতে পারবো। দেখো এখানে আমি দুইটা চিত্র আট করে রাখছি, একটা হচ্ছে বিস্তার বনাম দূরত্বের সূত্র, তরঙ্গের চিত্র আট করে রাখছি। হ্যাঁ, এখানে আমাদের বিস্তার জিনিসটা কি? তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতে পারে, এই যে দুইটা সর্বোচ্চ, দেখো এখানে কিন্তু সর্বোচ্চ দূরত্ব না, সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এইটা। তরঙ্গ সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমাদের বিস্তার, যাকে এ দিয়ে প্রকাশ করে। তো এইটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমাদের তুমি এইচএসসি তে যা পাবা, এর থেকে বেশি তোমাকে এর ব্যাপারে না জানলেও চলবে, ঠিক আছে? তুমি আপাতত জাস্ট এটা জানো যে তোমার এই তরঙ্গে ব্যবহৃত যে তরঙ্গের চিত্রটা, এটার মধ্যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী অংশকেই বলা হয় আমাদের বিস্তার, যাকে এ দিয়ে প্রকাশ করে। তবে মাথা রাখবা এখানে প্রত্যেকটাই, যে এইটা প্রত্যেকটাই কিন্তু সমান। আমি অঙ্কন করার ক্ষেত্রে হয়তো কোনটা ছোট বড় হয়েছে, বাট তরঙ্গের ক্ষেত্রে কিন্তু এরকম ছোট বড় হবে না, সেটা একদম প্রত্যেকটাই সমান হবে, অর্থাৎ তরঙ্গে ব্যবহৃত প্রতিটি বিস্তারই হবে সমান, মনে থাকে যেন। ওকে, তারপর আমাদের এখান থেকে একটা মানে সুন্দর বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে যে এই চিত্র থেকে আমরা কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। এই চিত্র থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বের করা পসিবল, বাট হাউ টু ফাইন্ড দিস? ওকে, কিভাবে সম্ভব? মনে রাখবা, একটা তরঙ্গ একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, সে যাত্রা শুরু করে এইভাবে ঘুইরা আইসা আবার সে এমন একটা জায়গায় আইসা পৌঁছাইলো, মানে সে এমন একটা জায়গায় এসে পৌঁছাইলো যে সে আবার সেই সমদশা সম্পূর্ণ হইলো। অর্থাৎ আমি যদি জাস্ট এতটুকু কাইটা যদি এটার উপর বসাই দেই, ঠিক একই রকম অবস্থা হবে। আমি আবার বলতেছি, অর্থাৎ এইখান থেকে এতটুকু দূরত্ব যা কথা যেই কথা, আবার এই যে এইখান থেকে, হ্যাঁ, এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু একই কথা। বারবার একটা জিনিসের রিপিটেশন হচ্ছে, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবা, বারবার একটা জিনিসেরই রিপিটেশন হচ্ছে। এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে আইসা একটা দোলন সম্পন্ন করে, এইভাবে আইসা এইভাবে উঠা এতটুকু পর্যন্ত এটা বলা হয় একটা দোলন সম্পন্ন করা। অর্থাৎ তরঙ্গ নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সময়ের মধ্যে একটা দোলন সম্পন্ন করে, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমি এখানে দেখো, তুমি এখান থেকে এতটুকু আসতে তার সময় লাগছে 1 সেকেন্ড,
সরি, এখান থেকে এখানে এসে গেছে 1 মিটার, এখান থেকে এখানে আসতে এসেছে 2 মিটার, এখানে 2 মিটার যায় সে সম্পূর্ণ দোলন সম্পূর্ণ করছে, 2 মিটার পথ যায় সে সম্পূর্ণ দোলন সম্পূর্ণ করছে, দোলনটা সম্পূর্ণ করছে, অর্থাৎ এখানে ল্যামডা হবে 2 মিটার। এই চিত্র থেকে আমরা আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আসলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা কত। কথা বুঝাইতে পারছি? কথাটা বোঝার চেষ্টা করবা। একটা তুমি জাস্ট এতটুকু কাইটা যদি এটার উপর বসায় দাও একদম হুবহু একই রকম হবে, যদিও আমার অঙ্কনের ক্ষেত্রে হয়তো একটু ছোট একটা বড় হতে পারে, বাট তরঙ্গের ক্ষেত্রে আমি বলছি বিস্তারগুলো প্রত্যেকটা বিস্তারই সমান হবে। যেখান থেকে যাত্রা শুরু করলো ঠিক ওইখানে অর্থাৎ সমদশা সম্পন্ন হইতে হবে। অর্থাৎ তুমি কিন্তু জাস্ট সবসময় যে এইখান থেকেই শুরু করতে হবে এমন কোনো কথা না। তুমি যদি চাও না আমি এইখান থেকে শুরু করব, তুমি দেখো এইখান থেকে যাত্রা শুরু করে এইভাবে এসে আবার সেইখানে শেষ করলো, এতটুকু হচ্ছে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য। কথা বুঝতে পারছি? এরপর আরেকটা লেখচিত্র তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে বিস্তার বনাম সময়। বিস্তার বনাম সময়, এই লেখচিত্র থেকে আমরা পাই হচ্ছে পর্যায়কাল। কি পাই? পর্যায়কাল পাই। বিস্তার বনাম সময়, এই লেখচিত্র থেকে আমরা পাই পর্যায়কাল। পর্যায়কাল আমি বলছি নির্দিষ্ট সময়ের মধ্যে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। আর হচ্ছে যে সময়ের মধ্যে তরঙ্গ একটি তরঙ্গ দৈর্ঘ্য মানে একটি দোলনকাল সম্পন্ন করে, যে সময়ের মধ্যে তরঙ্গ একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। অর্থাৎ এই যে আমরা একটু আগে যেটা শিখলাম, এখান থেকে যাত্রা শুরু করে সেইখানে আসলো, আবার এখান থেকে যাত্রা শুরু করে সেইখানে আসলো, এখান থেকে যাত্রা শুরু করে সেইখানে আসলো, এই মধ্যবর্তী সময়কে বলা হয় পর্যায়কাল, যাকে টি দিয়ে প্রকাশ করে এবং যার একক হচ্ছে সেকেন্ড। মনে থাকে যেন। অর্থাৎ আমরা এই লেখচিত্রটা মানে আহামরি কঠিন কিছুই না, ঠিক আছে? আহামরি কঠিন কিছু না। এই লেখচিত্র দিয়ে যদি আমাদেরকে বলে কম্পাঙ্ক বের করতে, তাহলে আমরা আগে পর্যায়কালটা বের করব, তারপর এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। তারপর ফাইনালি এই যে মানে এই অধ্যায় শুরু করার আগে আমাদের যে বিষয়টা আরো মানে কমপ্লিটলি ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে V1/V2, অর্থাৎ আমাদের সেকেন্ড যে সূত্রটা, এই সূত্রে তাপমাত্রা অবশ্যই কেলভিনে হতে হবে, যেটা আমি ইতিমধ্যে অলরেডি বলছি। এই সূত্রে ব্যবহৃত তাপমাত্রা অবশ্যই কেলভিনে হতে হবে। এখন কথা হচ্ছে যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা কেলভিনে নেওয়ার একদম সহজ একটা সিস্টেম হচ্ছে তুমি এর সাথে 273 যোগ করে দাও, এর সাথে 273 জাস্ট যোগ করে দিবা, এটা চলে যাবে কেলভিনে, অর্থাৎ 298 কেলভিন। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ যে কোনো তোমার সেলসিয়াস স্কেলে যে কোনো তাপমাত্রাকে তুমি যদি কেলভিন স্কেলে নিতে চাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তার সাথে 273 যোগ করে দিলে সেটা চলে যাবে হচ্ছে কেলভিন স্কেলে। একদম সহজ। কথা বুঝতে পারছি? তোমার যদি কোনো সেলসিয়াস স্কেলে কোনো তাপমাত্রা দেওয়া থাকে, তার সাথে তুমি শুধুমাত্র 273 যোগ করলে চলে যাবে সেটা কেলভিন স্কেলে। ওকে, 2 নাম্বার, আমরা যে প্রথম সূত্রটা শিখছি V=F ল্যামডা, এই সূত্রে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এই সূত্রে মেইনলি আমাদের দুইটা জিনিস জানতে হবে। তোমরা যারা এখন এগুলো নোট করতে চাও নোট করতে পারো, আমি এখন একটু জাস্ট মুছতে হবে একটা বিষয় আমাদের খুব বোঝার জন্য। ওকে, সো আমি এতটুকু অংশ একটু মুছে দিচ্ছি। ওকে, আমাদের খেয়াল রাখতে হবে মাধ্যম আরেকটা হচ্ছে উৎস। এখন মাধ্যম কি আর উৎস কি সেইটা আমাদের আগে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কি মাধ্যম আর কি হচ্ছে উৎস। খেয়াল রাখবা, আমি এই মার্কারটা ইউজ করে এখানে একটা শব্দ তৈরি করছি, এখানে একটা শব্দ তৈরি করলাম। এই শব্দটা যে যার কারণে উৎপত্তি হইলো, অর্থাৎ এই মার্কারের কারণে কিন্তু শব্দটা উৎপত্তি হয়েছে, যার কারণে শব্দ উৎপত্তি হইলো সে হচ্ছে উৎস। অর্থাৎ শব্দের উৎস কোনটা? শব্দের উৎস হচ্ছে মার্কার অথবা আমাদের এই বোর্ড। অর্থাৎ আমি যেই শব্দটা তৈরি করলাম সেটা কার মাধ্যমে তৈরি হইলো, সেটা হচ্ছে উৎস। এখন এই যে শব্দটা আমি শুনতে পাইলাম, সেটা কোন মাধ্যমে শুনতে পাইলাম? সেটা অবশ্যই বায়ু মাধ্যমে, বাতাস মাধ্যমে শুনতে পাইছি। আমি তো পানি নিচে নাই না, আমি তো বায়ুর মাধ্যমে দাঁড়ায় আছি। তো এই শব্দটা যেইখান দিয়ে চলাচল করে সেটা হচ্ছে মাধ্যম। অর্থাৎ শব্দ চলাচলের স্থানকে বলা হয় মাধ্যম, আর শব্দ যার মাধ্যমে উৎপত্তি হয় সেটা হচ্ছে উৎস। কথা ভালো করে বুঝবা। আমাদের এই অধ্যায় মেইনলি এই বিষয়টা ভালোভাবে ফিল করতে হবে। যদি ফিলই করতে না পারো যে কোনটা মাধ্যম আর কোনটা উৎস, তাহলে কিন্তু অধ্যায়ের অঙ্ক তুমি পারবা না। ভালো করে বুঝবা, শব্দ যেই দিক দিয়ে চলাচল করে সেটা হচ্ছে মাধ্যম,
শব্দ যেখান থেকে উৎপত্তি হয়, যার মাধ্যমে উৎপত্তি হয়, সেটা হচ্ছে উৎস। অর্থাৎ আমাদের উৎস কি হইতে পারে? উৎস হইতে পারে সুর, শলাকার, শলাকা, সুর শলাকা হইতে পারে। এই যে বললাম আমার মার্কার হইতে পারে, ঘন্টা হইতে পারে, ইটিসি। মানে এরকম আরো অনেক উদাহরণ আছে যার মাধ্যমে শব্দের উৎপত্তি হয়, যার মাধ্যমে শব্দের উৎপত্তি হয়, সেটা হচ্ছে উৎস। তো মাধ্যম কি কি হইতে পারে? মাধ্যম হইতে পারে আমাদের বায়ু মাধ্যম, বায়ু অথবা বাতাস মাধ্যম, ঠিক আছে না? আর কি কি হইতে পারে? হইতে পারে আমাদের পানি মাধ্যম। মেইনলি যেই সব বিষয় আমাদের পরীক্ষাতে বেশি আসে আমি ওইগুলোই দেখার চেষ্টা করছি এখানে, যদিও আমি মার্কারটা একটু জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। বাট পানি মাধ্যম, মাধ্যমগুলো বেশি আসে, বায়ু মাধ্যম, পানি মাধ্যম। কঠিন মাধ্যম, কঠিন মাধ্যম হিসেবে আমাদের দিতে পারে কি? লোহা, হীরা। এগুলো হচ্ছে আমাদের মাধ্যম। যে সকল মাধ্যম, মানে যে সকল যেখান দিয়ে আমাদের শব্দ চলাচল করে সেটা হচ্ছে মাধ্যম, আর যার মাধ্যমে শব্দের উৎপত্তি সেটা হচ্ছে উৎস। জাস্ট এই বিষয়টা যদি ক্লিয়ার থাকো তাহলে আমাদের এই কথাটা বোঝার চেষ্টা করবা। ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা সূত্রে মাধ্যম এক হলে, অর্থাৎ আমাদের যে কোনো একটা সৃজনশীল প্রশ্নের ভিতরে মাধ্যম দুইটা দেওয়া থাকবে, মানে দুইটা অংশ থাকবে, সেখানে আমাদের মাধ্যম যদি একই হয়, সৃজনশীলের দুইটা অংশ থাকবে, দুইটা অংশের ভিতরে যদি আমাদের মাধ্যম এক হয়, যদি বলে যে আমি এই একটা শব্দ তৈরি করলাম সুরশলাকা থেকে, সেটা বায়ু মাধ্যমে গেল, আর একটা শব্দ তৈরি করলাম ঘন্টা থেকে, সেটাও বায়ু মাধ্যমে গেল, তাহলে কি হলো? এখানে উৎসটা ভিন্ন হয়েছে। মানে সুরশলাকা থেকে শব্দ তৈরি করলাম, ঘন্টা থেকে তৈরি করলাম, কিন্তু শব্দ দুইটাই গেছে কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। যদি মাধ্যম এক হয় সেই ক্ষেত্রে আমাদের কি সমান হবে? ব্যাগ সমান হবে। এই বিষয়গুলো বারবার ভালো করে বলছি, নোট করে ফেলো, খাতা কলম পাশে নিয়ে নোট করে ফেলো। তোমার কিন্তু এর বাহিরে আর কোনো কিছু শিখতে হবে না। আজকে যে বেসিক গুলো তুমি জানতে যাচ্ছ এবং এই পর্যন্ত জেনেছো এবং সামনে আরো জানবা, সবকিছু যদি কমপ্লিটলি বুঝো তাহলে এই অধ্যায়ে তোমরা যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে। আমি বলবো না তুমি জাস্ট কোনো ইন্ডিভিজুয়াল কোনো সৃজনশীল না, তুমি যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে, কেন তোমার কাছে বেসিক আছে। তো বেসিক থাকলে সুবিধা হচ্ছে তুমি যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে। অবশ্যই আমি তোমাকে সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে সেটা শিখাবো, তার জন্য তোমাকে অবশ্যই এই বেসিক বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমাদের এই সূত্রে ব্যবহৃত মাধ্যম যদি এক হয় তাহলে কি সমান হবে? ব্যাগ সমান হবে। মাধ্যম এক হলে ব্যাগ সমান। এই সূত্রে ব্যবহৃত মাধ্যম ভিন্ন, মাধ্যম কিন্তু একটু আগে এক ছিল, বাট এখানে মাধ্যম ভিন্ন, বাট কি সমান? উৎস এক। কথাটা একটু বোঝার চেষ্টা করবা। মনে করো এই যে বললাম সুর শলাকা, আবার হচ্ছে তোমার ঘন্টা, এই দুইটা থেকে শব্দ তৈরি হইয়া শোনা যাচ্ছে বায়ু মাধ্যমে। আবার হইতে পারে কি, আমি শুধুমাত্র ঘন্টা থেকেই শব্দ তৈরি করছি, এইটাও ঘন্টা থেকে শব্দ তৈরি করছি, তার মানে কি? তাহলে ঘন্টা দুবার লেখার দরকার নাই। এই ঘন্টার শব্দ আমি একবার বায়ুতে শুনলাম, আরেকবার পানিতে শুনলাম। কথা বোঝার চেষ্টা করবা, দুটা বিষয় দুই রকম। অর্থাৎ আমি যদি এখানে কি মাধ্যমটা এক, উৎসটা ভিন্ন। মাধ্যম যদি এক হয় তাহলে বেগ সমান, আর উৎস যদি এক হয় তাহলে কম্পাঙ্ক সমান। কথাটা একদম ভালো করে বোঝার চেষ্টা করবা, এই জিনিসটা ফিল করার চেষ্টা করবা, মনে যেন থাকে। ফিল কোনো কারণে সমস্যা হয় মুখস্থ করে ফেলো, বিষয়গুলো সুন্দর মতো সিরিয়ালি নোট করো, পাশাপাশি মুখস্থ করে ফেলো। সুর শলাকা ঘন্টা এই দুইটা দিয়ে বুঝেছি দুটা উৎস, উৎস থেকে একই মাধ্যমে বায়ু যাচ্ছে, শব্দ যাচ্ছে। অর্থাৎ মাধ্যম যদি এক হয় ব্যাগ সমান, আর উৎস যদি এক হয় তাহলে কম্পাঙ্ক সমান। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা এই অধ্যায়ে কিছু সিম্পল জিনিস আমরা আসলে এমসিকিউর জন্য শিখে ফেলবো, এরপর পরই আমরা সিকিউর অংশটুকু দেখবো। তো ওয়েলকাম ব্যাক। আমরা আজকে এখন যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এমসিকিউ অংশ। এতটুকু অংশ আমরা দেখবো শুধুমাত্র এই অংশের ভিতরে আমাদের কি কি ধরনের এমসিকিউ আমাদের বোর্ডে আসে এবং এই পর্যন্ত এসেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমি জাস্ট সম্পূর্ণ আলোচনা করছি, জাস্ট এতটুকু অংশ যদি তোমরা ভালোভাবে দেখো এবং আগের অংশটুকু বেসিক সহ বুঝো তাহলে কিন্তু এই অধ্যায়ের এমসিকিউ তোমাদের একদম মানে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আসলে তোমাদের শুধুমাত্র সিকিউ যে সলভ হবে তা না, তোমরা কিন্তু একেবারে এমসিকিউ সহ সলভ পাবা। তাছাড়া আমি কিন্তু এমনিতেও তোমাদের এমসিকিউর জন্য আলাদা ভাবে
আলাদাভাবে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানাবো। তারপরও আমি অধ্যায় আলোচনা করতে যে যতটা সম্ভব তোমাদেরকে এমসিকিউ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র যদি এগুলো মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু আলাদাভাবে আর এমসিকিউ পড়ার প্রয়োজন নাই। তা ভালো করে দেখো। সর্বপ্রথমে আমাদের যে এমসিকিউ গুলো আসে, যে শব্দের ব্যাগ, বিভিন্ন মাধ্যমে শব্দের ব্যাগগুলো আমাদের এমসিকিউতে মানে প্রতিবার পরীক্ষার মধ্যে চলে আসে। সো এই কয়টা শব্দের ব্যাগ একটু বেশি আসে, যেগুলো আসলে পড়লে এনাফ, এগুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমি যেগুলো সবচেয়ে বেশি আসে সেই ব্যাগগুলো এখানে উঠিয়ে রেখেছি। তোমরা সুন্দর মতো এইগুলো স্টেপ বাই স্টেপ তুলবা। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আমি পাশাপাশি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাতাসে শব্দের ব্যাগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের ব্যাগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, পারদের শব্দের ব্যাগ হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড, এবং হাইড্রোজেনে শব্দের ব্যাগ হচ্ছে 1284 মিটার পার সেকেন্ড, এবং শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কথা বুঝতে পারছি? তার পরপরই আমাদের যে এমসিকিউটা চলে আসে, তো এসআই পদ্ধতিতে শব্দের তীব্রতার একক। হ্যাঁ, একক জানো তোমরা, প্রত্যেক পরীক্ষাতে একক থেকে প্রশ্ন আসে, মাস্ট বি, একক থেকে প্রশ্ন আসে। সো যে কোনো অধ্যায়ে যেসব একক, সবগুলো একক তোমাকে পারফেক্টলি জানতে হবে। তুমি যদি মানে একক গুলা মুখস্থ করো, তুমি ধরে রাখো এখান থেকে 2টা এমসিকিউ তুমি মাস্ট বি কমন পাবা। কথা বুঝতে পারছি? সো একক সো মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। সো এই অধ্যায়ে একক যেগুলো আসলে আমাদের সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে শব্দের তীব্রতা, একটা শব্দের তীক্ষ্ণতা। এইখানে এসে আমাদের স্টুডেন্টরা কি করে, একটু প্যাচ বাজায় ফেলায়। শব্দের তীব্রতার একক আর তীক্ষ্ণতার একক ও হয়তো বাসা থেকে পড়ে গেছে। শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। শব্দের তীব্রতার একক কি পড়ে গেছে? ওয়েবার পার মিটার স্কোয়ার। বাট পরীক্ষার হলে আসলো শব্দের তীক্ষ্ণতার একক নিচের কোনটি, সে শূন্য মতো অ্যান্সার করে চলে আসছে। শব্দের তীক্ষ্ণতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। আসলে এখানে আমাদের বিষয়টা বুঝতে হবে, শব্দের তীক্ষ্ণতার একক হচ্ছে একটা, আর শব্দের তীব্রতার একক হচ্ছে একটা। শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং শব্দের তীক্ষ্ণতার একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক যেটা, শব্দের তীক্ষ্ণতার একক একই, হার্জ, আর শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের মানে মেইনলি এই বিষয়টা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয় কি? সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয় সোনার। এবং এটার পূর্ণরূপটাও আমাদের জেনে নেওয়া ভালো। এটা মাঝে মাঝে এমসিকিউ তো আসে, তোমাদের ক মার্কের কোশ্চেনও আসে। সোনারের পূর্ণরূপ হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, এটা ব্যবহৃত হয় কোথায়? সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহৃত হয়। কথা বুঝতে পারছি? এটা কোথায় ব্যবহৃত হয়? সমুদ্রের গভীরতা নির্ণয়। তারপর যদি আসি, তারপর দেখতে পাচ্ছ কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ, শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে কোনটা বাড়বে? বাড়বে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং কমবে হচ্ছে পর্যায়কাল। অর্থাৎ কোন নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে কমবে পর্যায়কাল, বাড়বে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কমবে কোনটা? অর্থাৎ আমি যদি কম্পাঙ্ক বৃদ্ধি করলে কমবে পর্যায়কাল, বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর আমাদের চলে যাই কোন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে বেশি। হ্যাঁ, এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা তোমরা যদি জাস্ট বোর্ড গুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পাবে এই এমসিকিউটা অনেক বেশি এসেছে। এই অধ্যায়ের সবচাইতে ভাইরাল কোশ্চেন হচ্ছে কোন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে বেশি, অথবা কোন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে কম। তো আমি এখানে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা রেখেছি হীরা আর হচ্ছে লোহা। তো এটা আসলে এইভাবে মুখস্থ হতে তোমার বেশি বেটার হবে। তুমি মুখস্থ করো এইটা, যে যত কঠিন হবে তত ব্যাগ বেশি। অর্থাৎ কঠিন মাধ্যম যত বেশি কঠিন মাধ্যম হবে তত বেশি ব্যাগ। কথা বুঝতে পারছি? অর্থাৎ আমাদের যদি এমসিকিউতে আসে নিচের কোনটিতে শব্দের ব্যাগ সবচাইতে বেশি, অপশন এ যেকোনো একটা তরল, অপশন বি যেকোনো একটা গ্যাস, অপশন সি যেকোনো একটা কঠিন, তাহলে অবশ্যই তুমি শব্দের ব্যাগ বেশি যেটা কঠিন সেটা সিলেক্ট করবা। তো কঠিন হিসেবে থাকতে পারে আমাদের লোহা বা এনিথিং, প্লাস্টিক। অর্থাৎ কঠিন অবস্থায় যেটা থাকবে সেটার মধ্যে শব্দের ব্যাগ সবচাইতে বেশি তুলনামূলক ভাবে তরল এবং গ্যাসের চাইতে। অর্থাৎ আমি যদি জাস্ট এটা একটা লুপ তৈরি করি, তাহলে কঠিন মাধ্যমে শব্দের ব্যাগ সবচাইতে বেশি, তার থেকে একটু কম হচ্ছে তরলে, তার থেকে আরো বেশি কম হচ্ছে গ্যাসে। তার সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গ্যাসীয় পদার্থ সেগুলোতে শব্দের বেগ সবচাইতে কম, তরলে তার থেকে একটু বেশি, কঠিন মাধ্যম তার থেকে একটু বেশি। বাট এইখানে আমি এই দুইটা উদাহরণ কেন রাখছি জানো? পরীক্ষার হলে যদি তোমাদের অপশনে আসে নিচের কোনটিতে শব্দের বেগ সবচাইতে বেশি, সাপোজ লোহাও আমাদের অপশনে আছে, হীরা অপশনে আছে, সেই ক্ষেত্রে তোমাকে অপশন সিলেক্ট করতে হবে হীরা। কেননা কঠিনের দিক থেকে সবচাইতে বেশি কঠিন হচ্ছে
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কঠিন হচ্ছে হীরা। সো এই দুটো যদি অপশন যদি এই দুইটাই থাকে, যদিও সচরাচর এরকম প্রশ্ন হয় না, বাট যদি একটু প্রশ্নটা কঠিন করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অপশনে এই দুইটাই থাকতে পারে। বলতে পারে নিচের কোনটিতে শব্দের বেগ সবচাইতে বেশি, এবং অপশনে যদি হীরা এবং লোহা দুইটাই থাকে সেক্ষেত্রে তোমাকে সিলেক্ট করতে হবে হীরা। কারণ হীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কঠিন পদার্থ। কারণ আমরা জানি কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগ সবচাইতে বেশি, অর্থাৎ কঠিন যেগুলো আছে এগুলোর ভিতরে সবচাইতে বেশি কঠিন হচ্ছে হীরা, যার মধ্যে শব্দ সবচাইতে বেশি গতিশীল, সবচেয়ে বেশি বেগ বেশি। ওকে, তারপর তার মানে এখানে আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। তোমরা অলরেডি বুঝতে পারতেছো প্রাকৃতিক গ্যাস, গ্যাসীয় যেসব পদার্থ আছে সেগুলোতে শব্দের বেগ সবচাইতে কম। তারপর এই অধ্যায় এইটাও খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। সো আমরা জানি তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্যের তরঙ্গের এই কয়টা বিষয় তোমাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি চারটা বিষয় যদি ভালোভাবে জানো তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের মোটামুটি এই রিলেটেড যত প্রশ্ন তুমি রিল্যাক্স আনসার করে রাখতে আসতে পারবা। তো অনুদৈর্ঘ্য তরঙ্গের ফার্স্ট সবচাইতে বেশি যেই উদাহরণটা আমাদের পরীক্ষা হল চলে আসে সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণটা কি? সমুদ্রের ঢেউ। অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম হচ্ছে আর তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম কি? আর তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের সমবর্তন ঘটে। অনুপ্রস্থ তরঙ্গের কি ঘটে? সমবর্তন ঘটে। এখন অনেকে কোশ্চেন আসতে পারে সমবর্তন কি? আসলে সমবর্তন কি তোমাকে এত বেশি ডিটেইলে জানতে হবে না, এই বিষয়টা তোমাদের ইন্টারের একটা বিষয়, অর্থাৎ তুমি এইচএসসি তে যেটা বিস্তারিত জানতে পারবা। বাট এইখানে জাস্ট জেনে রাখো যে অনুপ্রস্থ তরঙ্গের সমবর্তন ঘটে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি অথবা সমকোণ। হ্যাঁ, তারপর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে তোমাকে এই পাঁচটা বিষয় জানতে হবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের সৃষ্টি হয় কিভাবে? সংকোচন প্রসারণের মাধ্যমে অনুপ্রস্থ তরঙ্গ তৈরি হয়। কিসের মাধ্যমে? যেমন আমাকে স্প্রিং দেখো, স্প্রিংটা সংকোচন প্রসারণের মাধ্যমে তৈরি হয়, এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর হচ্ছে এর কি অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম ছিল আমাদের তোমার আর তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ সমান্তরালে সামনের দিকে যায় আর সমবর্তন ঘটে না। এটার মধ্যে সমবর্তন ঘটতো, বাট অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন ঘটে না। এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। কথা মনে থাকে যেন অনুদৈর্ঘ্য তরঙ্গের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। এই কয়টা বিষয় যদি তুমি জাস্ট এই অংশের ভিতরে ভালোভাবে জাস্ট বুঝে তোমার খাতার মধ্যে ভালোভাবে নোট করে ফেলো এবং প্রত্যেকটা বিষয় পারফেক্টলি মুখস্থ করে ফেলো, তারপর আমি বলছি এই অধ্যায় এমসিকিউ নিয়ে তোমাদের এখন টেনশন করতে হবে না, কারণ এর বাইরে আর এমসিকিউ এই অধ্যায় থেকে অন্তত আসে না। কথা বুঝতে পারছি? সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো তোমাদের জন্য দরকার সেই এমসিকিউ গুলো এখানে বাছাই করা হয়েছে। তো আমরা এখন সিকিউ অংশটুকু দেখবো।